নমস্কার বন্ধুরা, সহজ পাঠশালা চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আরও একটি অডিও ক্লাস নিয়ে। এটি মূলত ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল SL/ST ইন্টারভিউ রিলেটেড। আজ যে টপিকটি আমরা বেছে নিয়েছি সেটা মিনারেলস এবং রক্স, অর্থাৎ শিলা এবং খনিজ। এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি ইন্টারভিউতে আমাদের করা হতে পারে এবং তার সম্ভাব্য উত্তর আমরা যেভাবে দিতে পারি তার একটা বিস্তারিত আলোচনা আজকে করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, খনিজ বলতে আপনি কি বোঝেন? এইভাবে আমরা উত্তরটি দিতে পারি যে খনিজ হলো একটি প্রাকৃতিক অজৈব পদার্থ যার নির্দিষ্ট পারমাণবিক গঠন রয়েছে এবং তার নির্দিষ্ট কিছু রাসায়নিক এবং ভৌত ধর্ম রয়েছে। যেমন একটি কোষ দিয়ে শরীর তৈরি হয়, ঠিক তেমনই নির্দিষ্ট রাসায়নিক কেমিক্যাল কম্পোজিশন দিয়ে তৈরি, নির্দিষ্ট তাদের রাসায়নিক বিন্যাস দিয়ে খনিজ তৈরি হয়, যা ভূত্বকের মূল উপাদান। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এমন দুটি মৌল কি কি, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে অক্সিজেন, যেটা পাওয়া যায় 47% এবং সিলিকন 28%। এই দুটি মৌল কিন্তু মৌল দিয়ে ভূত্বকের সিংহভাগ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, ফেলসপার গ্রুপকে কেন ভূত্বকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ বলা হয়ে থাকে? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কারণ পৃথিবীর যে ভূত্বক তার প্রায় অর্ধেকটাই ফেলসপার দিয়ে গঠিত। এবার এটি মূলত সিলিকন এবং অক্সিজেন সমৃদ্ধ। যেমন একটি শিলা তৈরির এমন একটা মেইন উপকরণ কিন্তু এই ফেলসপার, যা কিন্তু প্রায় সমস্ত আগ্নেয় বা প্রাথমিক শিলাতে উপস্থিত থাকে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, পেট্রোলজি বলতে কি বোঝেন এবং একজন ভূগোলবিদের কাছে এই পেট্রোলজির গুরুত্ব কী? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে পেট্রোলজি হলো শিলা সংক্রান্ত বিজ্ঞান। এখানে শিলার গঠন, তার উপাদান, তার উৎস, তার অবস্থান, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই যে আমাদের যে ক্রাস্ট এবং যে লিথোস্ফিয়ার, তার যে এভলিউশন, তার যে বিবর্তন, সেটা বুঝতে গেলে কিন্তু এই পেট্রোলজি সম্পর্কে আমাদের ধারণা থাকা অপরিহার্য। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে আগ্নেয় শিলাকে কেন প্রাথমিক শিলা বলা হয়ে থাকে? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কারণ ম্যাগমা এবং লাভা সরাসরি শীতল এবং কঠিন হয়ে এই শিলা গঠিত হয়। অন্য সব ধরনের শিলা, যেমন পাললিক হোক বা রূপান্তরিত, সেগুলি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিলা থেকেই সৃষ্টি হয়। যেমন আমি বলছি জল জমে বরফ হলো, কিন্তু জলটাই তো তার মেইন, এটি হচ্ছে ভূত্বকের জলই হলো ভূত্বকের প্রথম কঠিন অবস্থা। অর্থাৎ বাকি সমস্ত শিলা আগ্নেয় শিলা থেকে উৎপন্ন হচ্ছে, এটা একটা প্রাথমিক অবস্থা, তাই এই শিলাকে বলা হয়ে থাকে প্রাথমিক শিলা। পরবর্তী প্রশ্ন যদি এভাবে বলা হয়ে থাকে যে শিলার যে টেক্সচার বা আমরা বলছি গ্রথন, তাই তো? হ্যাঁ, শিলার টেক্সচার কিভাবে ম্যাগমার শীতল হওয়ার হারের ওপর নির্ভর করে? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে ম্যাগমা যখন খুব ধীরে ধীরে শীতল হয় তখন কি হচ্ছে, দানাগুলি খুব বড় হয়, যেমন গ্রানাইটের ক্ষেত্রে। আবার যখন খুব দ্রুত শীতল হয় তখন দানাগুলি খুব ছোট বা মসৃণ হয়, যেমন ব্যাসাল্ট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ইনট্রুসিভ এবং এক্সট্রুসিভ এই দুই আগ্নেয় শিলার প্রধান পার্থক্য কি? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ইনট্রুসিভ শিলা মূলত ভূত্বকের ভেতরে শীতল হয়, যেটাকে আমরা বলি প্লুটোনিক রক, যেমন গ্রানাইট। আর এক্সট্রুসিভ আগ্নেয় শিলা সেটি লাভা হিসাবে বাইরে বেরিয়ে এসে তবে শীতল হয়, যেমন ব্যাসাল্ট। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে লিথিফিকেশন, এই প্রসেসটা কি? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে শিলাখণ্ডগুলি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে স্তরে স্তরে জমা হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শিলায় পরিণত হয়। এই জমাট বাঁধার যে প্রক্রিয়া তাকেই বলা হচ্ছে লিথিফিকেশন। যেমন একটা ভিজে কাদা, থকথকে কাদা বর্ষাকালে জমে যায় এবং এই কাদাগুলি এখন স্তরে স্তরে আবার ভিজে কাদামাটিকে স্তরে স্তরে জমে একটা শক্ত ইটের মতো হয়ে যায় যখন শুকিয়ে গেলে। ঠিক একই রকমভাবে দীর্ঘদিন ধরে স্তরে স্তরে জমা হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শিলায় পরিণত হয়। এই প্রসেসকেই বলা হচ্ছে লিথিফিকেশন।
পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে যান্ত্রিকভাবে গঠিত এবং জৈবিকভাবে গঠিত পাললিক শিলার পার্থক্য কী? আমরা পড়েছি যে মেকানিক্যালি ফর্মড সেডিমেন্টারি রক্স এবং অর্গানিক্যালি ফর্মড সেডিমেন্টারি রক্স, সেটাই এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। তো যান্ত্রিকভাবে গঠিত হয় যেমন স্যান্ডস্টোন বা বেলে পাথর, যেটি শিলাচূর্ণ থেকে তৈরি হয়। আর যদি বলি অর্গানিক্যালি ফর্মড শিলা, সেটা হচ্ছে কয়লা এবং চুনাপাথর, যেটা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে শুধুমাত্র পাললিক শিলাতেই কেন ফসিল বা জীবাশ্ম দেখা যায়, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি কারণ এই শিলা ভূপৃষ্ঠের যে স্বাভাবিক তাপমাত্রায় স্তরে স্তরে গঠিত হয়। আগ্নেয় বা রূপান্তরিত শিলার ক্ষেত্রে কি হচ্ছে, অত্যাধিক চাপে জৈব দেহাবশেষ পুড়ে ছাই হয়ে যায়, তাই সেখানে জীবাশ্ম পাওয়া অসম্ভব। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে মেটামরফিজম বা রূপান্তর এই প্রক্রিয়ার মূল কারণগুলি কি কি, আমরা এইভাবে উত্তর দিতে পারি মূল কারণ হলো মূলত পিভিটি মানে কি, প্রেশার বা চাপ, ভি হলো আয়তন বা ভলিউম বা আয়তন, এবং টি হলো টেম্পারেচার বা তাপমাত্রা। এর ফলেই কিন্তু পরিবর্তনের ফলে শিলার খনিজের রিক্রিস্টালাইজেশন হচ্ছে, তাদের পুনর্গঠন হচ্ছে এবং শিলার মেটামরফিজম ঘটছে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ডায়নামিক এবং থার্মাল এই মেটামরফিজমের মধ্যে কি পার্থক্য, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ডায়নামিক মেটামরফিজমে মূলত প্রেশার কাজ করছে, পিভিটির পি কাজ করছে, প্রেশার চাপের কারণে শিলার পরিবর্তন হয়। আর থার্মালের ক্ষেত্রে কি হচ্ছে, থার্মাল মানে টেম্পারেচার, হ্যাঁ, আর থার্মাল মেটামরফিজমের ক্ষেত্রে ম্যাগমার সংস্পর্শে আসা তীব্র তাপের ফলে যখন শিলার কেমিক্যাল কম্পোজিশনের পরিবর্তন ঘটছে। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয় ফোলিয়েশন বা লিনিয়েশন এই প্রসেসগুলো কি, আমরা এইভাবে বলতে পারি যে শিলা যখন রূপান্তরিত হচ্ছে বা মেটামরফিজম ঘটছে সেই সময় শিলার ভেতরে যে খনিজ তখন তারা একটা নির্দিষ্ট রেখা বা স্তরে স্তরে সজ্জিত হয়, একেই বলা হচ্ছে ফোলিয়েশন। মনে করে আমি একটি খাতার উপর আরেকটি খাতা, আরেকটি খাতার উপর একটি খাতা, এভাবে রেখে যে একটা স্তরের মতো বিন্যাস, এইভাবেই ফোলিয়েশন দেখা গিয়ে থাকে রূপান্তরিত শিলার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে বলা হয়ে থাকে যে ব্যান্ডিং, হ্যাঁ, বা গ্রিনসয়েড বলতে কি বোঝানো হয়, ব্যান্ডিং মূলত আমরা দেখেছি ব্যান্ডিং দেখা যায় শিলাস্তরে। এরকম ব্যান্ডিং কখন বলবো, যে শিলার ভিতরে হালকা রঙের এবং গাঢ় রঙের খনিজগুলি সেগুলো আলাদা আলাদাভাবে একটা মোটা স্তরে মোটা পাতলা এভাবে স্তরে স্তরে সজ্জিত থাকে। ঠিক যেমন জেব্রার গায়ে ডোরা কাটার দাগ, ঠিক একই রকমভাবে এরকম শিলার রং বিন্যাস দেখা যায় এই ব্যান্ডিংয়ের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে কয়েকটি রূপান্তরিত শিলার উদাহরণ দিন যেটা অন্য শিলা থেকে উৎপন্ন হয়েছে, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে গ্রানাইট রূপান্তরিত হচ্ছে নিসে, চুনাপাথর হচ্ছে বা লাইমস্টোন পরিণত হচ্ছে মার্বেলে, এবং স্যান্ডস্টোন থেকে বা বেলে পাথর থেকে কোয়ার্টজাইটে পরিণত হচ্ছে। এগুলি কয়েকটি উদাহরণ। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে রক সাইকেল বলতে কি বোঝেন, এটা কি মানে এই প্রসেসটা কি কমপ্লিট হয়, মানে এটা কি শেষহীন প্রক্রিয়া বা এর কোনো শেষ আছে, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি এটি হলো শিলাচক্র মূলত একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, একটা কন্টিনিউয়াস প্রসেস যেখানে এক ধরনের শিলা অন্য ধরনের শিলায় রূপান্তরিত হয়। আগ্নেয় শিলা থেকে পাললিক থেকে রূপান্তরিত, এবং সেই রূপান্তরিত শিলা পুনরায় গলে গিয়ে ম্যাগমা হয়ে আবার আগ্নেয় শিলা তৈরি করছে, একটা ক্লোজড সাইকেল মানে কি, সেটা শুরু থেকে ঠিক আমরা যেমন পড়েছিলাম ইভাপোরেশন ক্ষেত্রে জলচক্র যেমন পড়েছিলাম হাইড্রোলজিক্যাল সাইকেল, এটাও একটা বদ্ধ প্রক্রিয়া বা ক্লোজড সিস্টেম। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে কোয়ার্টজ এই খনিজের গুরুত্ব কি, আমরা এইভাবে দিতে পারি এটি মূলত সিলিকা জাতীয় খনিজ, সিলিকা দিয়ে গঠিত এবং জলে অদ্রবণীয়, ইনসলিউবল ইন ওয়াটার, ঠিক আছে, এবং অত্যন্ত শক্ত। যেমন অনেক খনিজ ক্ষয়ে গেলেও কোয়ার্টজ কিন্তু টিকে থাকে, যা মরুভূমি বা নদীর যে বালি তার প্রধান উপাদান। আমাদের যে রিটেন এক্সাম SLSTর নবম দশমে বোধ হয়, হ্যাঁ, ওখানে এই কোয়েশ্চেনটি এসেছিল যে সবচেয়ে কঠিন শিলা চারটি দিয়েছিল অপশান, তার মধ্যে কোনটি, সেটা কোয়ার্টজ তার অপশান উত্তর হতো। এই প্রশ্নটি পড়ে আমার মনে পড়ল।
পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে আগ্নেয় শিলা কীভাবে পাললিক শিলায় পরিণত হয়, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মূলত ওয়েদারিং এবং ইরোশন অর্থাৎ বিচূর্ণীভবন এবং ক্ষয়ীভবনের মাধ্যমে আগ্নেয় শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং সেই শিলাচূর্ণ অন্যত্র জমা হয়ে স্তরে স্তরে পাললিক শিলা তৈরি করে। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে, আচ্ছা আমরা প্লেট টেকটনিকের ক্ষেত্রে সাবডাকশন প্রসেস করেছিলাম, সেই সাবডাকশন প্রসেসের কি কোনো ভূমিকা রয়েছে শিলাচক্রের ক্ষেত্রে, মানে সেই সাবডাকশন প্রক্রিয়া শিলাচক্রের কি ভূমিকা? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে যখন কোনো প্লেট অন্য কোনো প্লেটের নিচে প্রবেশ করে তখন সেই শিলা ভূ অভ্যন্তরে গিয়ে অত্যাধিক তাপে গলে যায় এবং পুনরায় ম্যাগমা হিসাবে ফিরে আসে। পরবর্তী প্রশ্ন যদি এভাবেই করা হয়ে থাকে, আচ্ছা শিলার জ্ঞান থাকা কেন প্রয়োজন কৃষিক্ষেত্রে, কৃষিকাজের ক্ষেত্রে শিলার জ্ঞান থাকা কি মানে এর গুরুত্ব কি? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কারণ শিলা থেকেই মাটি তৈরি হয়, শিলার খনিজ উপাদানের ওপর নির্ভর করে মাটির উর্বরতা এবং তার প্রকৃতি, যা সরাসরি ফসলের ফলনকে প্রভাবিত করে। বন্ধুরা, আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী অডিও ক্লাসের জন্য অবশ্যই সঙ্গে থাকুন। ধন্যবাদ।